সে গরম পড়েছে না, আর টিকতে পারছি না গো। যদি একটু লেবুর শরবত খেতে পারতাম তাহলে মনে হয় একটু শান্তি পেতাম। এখন এই সময়ে লেবু কোথায় পাবে? আশেপাশে তো কারো গাছও নেই যে দুটো লেবু এনে তোমাকে দেব। বাজারে যে লেবুর চড়া দাম, তাতে বাজার থেকে কিনে পোষাবে না গো। বড় জোর বেশি দাম দিয়ে একটা কিংবা দুটো লেবু আনতে পারি। ওই একটা দুটো লেবুতে আর কি হয়? লেবু আনতে হবে বেশি করে। এই গরমে প্রতিদিন লেবুর শরবত খেতে হবে, তাহলে শরীর মন দুটোই ভালো থাকবে। কিন্তু বাজার থেকে আনার ক্ষমতা আমার নেই। আমি দেখছি কারো বাড়ির লেবু পাওয়া যায় কিনা। তবে তোমাকে আমি লেবুর শরবত খাওয়াবই। তুমি একটা কাজ করতে পারো, দক্ষিণ দিকে বড় একটা লেবুর বাগান আছে। লেবুর ফলনও ভালো হয়েছে, একদম তাজা আর টাটকা লেবু। দেখে মনে হয় রসালো হবে খুব। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না যে বাগানটা কার, আমরা তাহলে তার থেকেই আনবো। ওই বাগানটা বোধ হয় দেবেনের। দেবেন এবার লেবু চাষ করেছে। তুমি যখন বলছো, আমি তাহলে ও বাগান থেকে তোমার যত ইচ্ছে লেবু এনে দেব, কেমন? বাগান থেকে এনে দেবে মানে? তুমি দেবেন দাদার থেকে লেবু আনবে? বাজারে যে দাম তার থেকে 2 পয়সা কমই আনতে পারবে। দাম দিয়ে যেহেতু নিতেই হবে, তাহলে দেবেন দাদার থেকে ভালো লেবুই কিনে খাই। পাগল নাকি তুমি? লেবুর যে দাম, সে বিষয়ে তোমার কোনো খেয়াল আছে? এত বড় একটা বাগান থাকতে আমি আবার কিনে আনবো কেন লেবু? তোমার যত লেবু লাগবে তুমি শুধু আমাকে বলবে, আমি ওই বাগান থেকে নিয়ে আসবো, বুঝলে? একদম না, বাগান থেকে কোনো প্রকার লেবু আমাকে এনে দিতে হবে না। যদি আনতেই হয় তবে দেবেন দাদার কাছ থেকেই আনো। অযথা দেবেন দাদাকে ঠকানো উচিত হবে না। আচ্ছা আচ্ছা, তা পরে দেখা যাবে। আমি আগে বাগানটা একবার চক্কর দিয়ে আসি। লেবুগুলো তো দেখতে হবে, তাই না? আর কতকাল এভাবে থাকবি বলতো? বয়স তো আর কম হলো না। এবার বিয়েটা করবি কিনা বল? আমি তো বিয়ে করতে চাই মা, কিন্তু কেউ তো আমাকে মেয়ে দিতে চায় না। আমি তো বোকা, তাই। ওরে আমার সোনা ছেলে, তুই বোকা কে বলেছে? তুই তো একটা হীরের টুকরো ছেলে আমার। তোর মতো একটা ভালো ছেলেও আছে এই গ্রামে, যে তার মেয়েকে দিতে যাবে না সে পস্তাবে। এই কারণেই তো আমার বিয়ে হচ্ছে না গো মা। না, এবার তোর একটা বিয়ের ব্যবস্থা আমাকে করতেই হবে। এখন তো তুই আর বেকার নেই, এখন তো তুই চাষাবাদ করছিস, ভালোই ব্যবসা হচ্ছে। আমার মনে হচ্ছে তোর সাথে এখন মেয়ে বিয়ে দিতে কেউ আপত্তি করবে না। দেখবি এই গ্রামে সব থেকে ভালো বউ তুই পাবি। মা, একটা কথা বলবো, কিন্তু আমার লজ্জা লাগছে। কিভাবে যে বলি তোমাকে। কি বলবি বল? আমার কাছে আবার লজ্জা কিসের? তোর কি কোনো পছন্দ আছে? পছন্দ বলতে মা, আমার একজনকে খুব ভালো লাগে। সে তো ভালো কথা, কিন্তু কাকে ভালো লাগে বলবি তো সেটা। অবিনাশ বাবুর মেয়ে চৈতিকে। মেয়েটা কত ভালো মা, আমাকে দেখলে কত সুন্দর করে কথা বলে। আমার সাথে এরকম ভালোভাবে এই গ্রামের কেউ কথা বলে না মা। তাই বুঝি? তো কেউ কি মেয়েটার পছন্দ? তা তো জানি না মা। দেখ, মেয়েটাকে তোর পছন্দ, মেয়েটা ভালো, আমি এইটুকু বুঝেছি। কিন্তু অবিনাশ বাবু আমাদের কাছে তার মেয়ে বিয়ে দেবে কিনা তা নিয়ে তো আমি সন্দেহান। কিন্তু তুই চিন্তা করিস না, যেহেতু পছন্দ করেছিস, একবার আমি অবিনাশ বাবুর সাথে কথা বলে দেখব, দেখি তিনি কি সিদ্ধান্ত নেন। আমি কালকে অবিনাশ বাবুর কাছে যাব তোর বিয়ের প্রস্তাব নিয়ে। সিধু দাদা, তোমাকে কতদিন পরে দেখলাম দাদা। তোমাকে তো আজকাল দেখাই যায় না। কে দেবেন নাকি? কেমন আছিস? আর বলিস না ভাই, সারাদিন কাজ বাজ নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়, তাই আর তোদের এদিকে আসা হয় না। আজকে একটু ঘুরতে এলাম রে। আজকে কাজ নেই, দেখলাম এখানে ভালোই একটা লেবুর বাগান হয়েছে। তা লেবুর বাগানটা বুঝি তোর? হ্যাঁ দাদা, মা বলল এবার একটু চাষবাস করতে। আমাদের তো তেমন কোনো জমি জমা নেই, এই এতটুকুই জমি ছিল,
তাই এখানে লেবুর চাষ করেছি। দেখো, অনেক সুন্দর লেবু হয়েছে, তাই না? হ্যাঁ রে, অনেক সুন্দর লেবু হয়েছে, কিন্তু এত লেবু তুই বিক্রি করবি কিভাবে? তুই বল, আমাদের গ্রামে এত মানুষ আছে, লেবুগুলো বিক্রি করতে না পারলে লেবুগুলো তো পচে নষ্ট হয়ে যাবে। তাই তো, এটা তো আমি ভেবে দেখিনি। আমাদের গ্রামে তো এত লোক নেই, সবাই যদি একটা করে লেবুও নেয় তাহলে তো আমার অর্ধেক বাগানের লেবুই পুরো গ্রাম ভরে যাবে। তারপর বাকি লেবুগুলো আমি কি করব? আমার তো তাহলে বড্ড লোকসান হয়ে গেছে। আমার মায়ের কথা শোনা একদমই উচিত হয়নি দাদা। হ্যাঁ, আমি তো সেটাই ঘুরে ঘুরে ভাবছিলাম। দেখ, আমি তো তোর দাদার মতো, আমি তোকে উপকার করতে এসেছি। একটা কাজ কর, এই লেবুগুলো আর একটু বড় হলে সবগুলো লেবু আমাকে বিক্রি করে দে। পচে যাওয়ার থেকে বিক্রি হওয়া তো ভালো, তাই না? আমি তোকে কিছু পয়সাও দেব। কিন্তু মা কি দিতে দেবে? মা যদি কিছু বলে? আরে বোকা, তুই তোর মাকে কিছু বলবি না। শুধু তোর মা কি, এই গ্রামের কাউকেই কিছু বলবি না। লেবুগুলো বড় হলে আমি তোর থেকে সব লেবু নিয়ে নেব। গ্রামের কাউকে যদি বলিস তাহলে গ্রামের সবাই চুরি করে তোর সব লেবু নিয়ে যাবে। এর থেকে আমাকে দে, আমি তোকে কিছু পয়সা দিয়ে দেব, তাতে তোর ভালোই লাভ হবে রে। ঠিক আছে দাদা, তাহলে সেটাই রইল কথা। আমি লেবুগুলো বড় হলে সব লেবু তোমাকে দিয়ে দেব। তুমি আমাকে বাঁচালে গো দাদা, তুমি কত ভালো গো দাদা, কত ভালো। আরে এভাবে বলতে হয় না, তুই তো আমার ছোট ভাইয়ের মতো। আমি তোর একটু উপকার করেছি শুধু, কিন্তু খবরদার কাউকে কিন্তু এ কথা বলবি না, তাহলে তোর সব লেবু চুরি হয়ে যাবে। আর তোর মাকে বললে তোর মা কিন্তু লেবু বিক্রি করতে দেবে না। আচ্ছা দাদা, আমি কাউকেই বলবো না। প্রণাম হই অবিনাশ বাবু, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালোই আছি। আপনি কেমন আছেন? আমার বাড়িতে কি মনে করে? কোনো কিছু প্রয়োজন নাকি? বলতে পারেন প্রয়োজনই। আপনার মেয়েটাকে আমার বাড়িতে খুব প্রয়োজন, তার সম্বন্ধ নিয়ে এসেছি। আমার ছেলেটাকে তো চেনেন, আমার ছেলের জন্য আপনার মেয়েকে নিতে চাই। আপনি দয়া করে না করবেন না। আপনার ওই বোকা ছেলের জন্য আমার মেয়েকে নিতে এসেছেন? আপনি ভাবলেন কিভাবে আমি আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দেব? আমার ছেলে বোকা হলেও আমার ছেলে বেশ ভালো। এই গ্রামে আমার ছেলের মতো আর একটি ছেলেও পাবেন না। আপনার ছেলের মতো ছেলে দিয়ে আমার কোনো দরকার নেই। আমি চাই আমার মেয়ের জন্য যেন একটা ভালো ছেলে খুঁজে পাই, কিন্তু আপনার ছেলে তো বোকা। আমার ছেলে বোকা নয় অবিনাশ বাবু, আমার ছেলে একটু সহজ সরল, অন্যদের মতো মারপেচও বোঝে না। ও যা করে সৎ মনে করে। আমার ছেলের সাথে বিয়ে দিলে আপনি ঠকবেন না, এইটুকু বলতে পারি। আচ্ছা, বুঝলাম আপনার ছেলে ভালো, কিন্তু আমাদের সাথে আপনাদের যায় না। আপনার ছেলে বেকার। আমি অবশ্যই আমার মেয়েকে একটা বেকার ছেলের হাতে তুলে দেব না। কে বলেছে আমার ছেলে বেকার? আমার ছেলে তো এখন ব্যবসা করছে। আমার ছেলের একটা বড় লেবু বাগান রয়েছে, আশা করছি সেখান থেকে ভালোই লাভ হবে। আপনি তো জানেনই লেবুর যে চাহিদা। যাক, এটাও ভালো খবর, কিন্তু আপনার ছেলে এবার লেবুর চাষ করেছে, পরের বছরগুলোতে বেকার থাকবে না সেটা কিভাবে বলেন নিশ্চিত হয়ে? বলুন তো। আমার ছেলে যখন ব্যবসায় নেমেছে, আমি আপনাকে কথা দিচ্ছি এরপর আর কখনোই আমার ছেলে বেকার বসে থাকবে না। প্রত্যেক বছরে আমি আমার ছেলেকে কিছু না কিছু ব্যবসা করিয়ে দেব। ঠিক আছে, আপনার ছেলে যেহেতু এবার লেবুর চাষ করেছে, ভালোই লাভ হবে। তাহলে আমার মেয়েকে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। আপনি বিয়ের বন্দোবস্ত করুন, কোথাও যেন কোনো ত্রুটি না থাকে। আমার মেয়ের বিয়ে বলে কথা। অনেক ধন্যবাদ বাবু, আমরা আপনার মেয়েকে রানী করে রাখবো, কখনোই কষ্ট পেতে দেব না। আজ আসি তবে,
জোগাড় যন্ত্র করতে হবে তো। আজকাল তো ভালোই ব্যবসা শুরু করেছো গো সিধুদা। তাই ব্যবসা কতকাল ধরে? আমি আবার কবে থেকে ব্যবসা শুরু করলাম রে? আমি তো এই মাঠের কাজবাজ নিয়েই থাকি রে। তা তো আমি ভালোভাবেই জানি তুমি ব্যবসা ধরছো কি না। মানুষকে ঠকানোই তো তোমার আজীবনের ব্যবসা। কিন্তু এই ব্যবসায় আর কতদিন? ঠিকভাবে কথা বল বাবলু, আমি মোটেও মানুষকে ঠকাই না। আর কি বলতে চাচ্ছিস সেটা খোলাসা করে বলতো, না হলে কথা বলার কোনো দরকার নেই। তুই যে কেমন সেটাও কিন্তু আমি ভালোভাবেই জানি রে। আমি আবার কেমন? তুমি আর আমি একই গোয়ালের গরু। আমার দিকে আঙুল তুলে লাভ নেই। বলতে চাচ্ছি, তুমি যে দেবেন দাদাকে ঠকিয়ে সমস্ত বাগান একসাথে আত্মসাৎ করতে চাইছো, এই ব্যবসাটা কতদিন ধরে চলছে গো? কি সব উল্টাপাল্টা বলছিস? আমি আবার দেবেনকে ঠকিয়ে তার বাগান আত্মসাৎ করব কেন? ও বাগানে লেবু চাষ করেছে, ওর বাগান ওরই থাকবে। হ্যাঁ, দেবেন দাদার বাগান তো দেবেন দাদারই থাকবে, কিন্তু দেবেন দাদার বাগানের সব লেবু তো তুমি নিয়ে যাবে। আমার কাছে তো স্বীকার করে লাভ নেই। আমি কিন্তু সবটা দেখেছি এবং শুনেছি। তুমি যে তলে তলে পুরোটা আত্মসাৎ করতে চাইছো তা কিন্তু আমি বেশ বুঝতে পারছি। এই তো আজকে সকালেই তুমি দেবেন দাদার সাথে কথাবার্তা বললে, আমি সবটা শুনেছি। হ্যাঁ, তো বলেছি তাতে কি হয়েছে? আমি তো আর এমনি এমনি লেবুগুলো নিব না, তাই না? আমি তো পয়সা দিয়েই কিনে নেব। তুমি পয়সা দিয়ে নেবে ঠিক, কিন্তু 1000 পয়সার লেবু তুমি 1 পয়সা দিয়ে নেবে, সেটা কি আমি জানি না? আমার কাছে না স্বীকার করলে আমি কিন্তু গ্রামের সবাইকে বলে দেব। আর প্রথমেই বলবো দেবেন দাদার মাকে, যেন একটা লেবুও তোমার ঘরে না যায়। আচ্ছা, তুই ঠিক কি চাইছিস সেটা বলতো। আমি চাইছি তোমার এই লেবুর ব্যবসায় আমাকেও ভাগ দাও। প্রয়োজনে আমিও তোমার সাথে লেবু কিনবো, তারপর দুজনে মিলে জমিয়ে বাজারে ব্যবসা করব। যদি চাহিদা ভালো হয় তাহলে শহরে নিতেও আপত্তি নেই। তাহলে তোমার আর আমার জন্য ভালোই হবে। একবার ভেবে দেখবে বিষয়টা, কেমন? বেশ, তাহলে তোর কথাই রইল, কিন্তু তুই কিন্তু কাউকে বলতে পারবি না। তুই আর আমি মিলে দেবেনের সব লেবুগুলো হাতিয়ে চড়া দামে বিক্রি করব, কেমন? বেশ, তাহলে সেই কথাই রইল। শোন দেবেন, তোর জন্য সুখবর আছে। তোর মনের ইচ্ছে অবশেষে পূর্ণ হতে চলল। আমার আবার কি ইচ্ছে মা? সে কি করে ভুলে গেলি? তুই না বললি তুই চৈতিকে পছন্দ করিস, তুই চৈতিকে বিয়ে করতে চাস? আমি তো সে কথাই অবিনাশ বাবুর কাছে পাকাপাকি করে এলাম। কি বলছো মা? অবিনাশ বাবু রাজি হয়ে গেলেন? হবে না কেন পাগল? তুই তো এখন আর বেকার নোস, তুই এখন লেবু চাষি হয়েছিস। তাই তোর কাছে মেয়ে দিতে আপত্তি কিসের শুনি? তিনিও তো না করলেন না, বলল বিয়ের বন্দোবস্ত করতে। তাহলে কবে বিয়ে হচ্ছে? ওরে আমার সোনা ছেলে, বিয়ের আর তর সইছে না, খুব শীঘ্রই হবে রে। 2-1 দিনের মধ্যেই আমি শুভ কাজটা সেরে ফেলবো। কিন্তু আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই। লেবুগুলো যদি একটু বড় হতো তাহলে লেবুগুলো বিক্রি করে পয়সা জোগাড় করতে পারতাম। না না, লেবুগুলো বিক্রি করার প্রয়োজন নেই। লেবুর খদ্দের আমার কাছে আছে, আমি তাদের থেকে আগেই পয়সা নিয়ে নেব। লেবুর খদ্দের আবার তুই কই পেলি? কে বা তোকে আগে পয়সা দেবে? তুই কি লেবু কাউকে বিক্রি করে দিয়েছিস? না না, তেমন কিছু না। একজন বলেছে আমার থেকে লেবু কিনবে, তাই আমি তার থেকে আগাম টাকা নেব। যখন আমার লেবু বড় হবে তখন তাকে লেবু দিয়ে দেব। বাহ, আমার ছেলের মাথায় বুদ্ধি আছে তো। আচ্ছা, তাহলে তুই তাই কর। তুই আগে তাহলে টাকাগুলো নিয়ে আয়, আমি বিয়ের বন্দোবস্ত করছি। 2-1 দিনের মধ্যেই তোর আর চৈতির বিয়েটা দিয়ে দেব। অবিনাশ বাবু বলেছেন বিয়েতে যেন কোনো ত্রুটি না হয়। অবিনাশ বাবুর মেয়ের বিয়ে বলে কথা। আচ্ছা বেশ, আমি তাহলে টাকা নিয়ে আসছি।
দাদা, ও দাদা, তুমি বাড়িতে আছো? হ্যাঁ রে, বাড়িতে তো আছি, কিন্তু কি হয়েছে, এভাবে ডাকছিস কেন? দাদা, আমার কিছু টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দাও। টাকার প্রয়োজন মানে? আমি তোকে টাকা দেবো কোত্থেকে? আমি তো কোনো ধারটার দেই না রে। আমি ধার নিতে আসিনি তো, আমি এসেছি আমার পাওনা নিতে। সকালেই তো তোমাকে আমি আমার লেবুগুলো সব বিক্রি করে দিলাম, আমি সে টাকাই নিতে এসেছি। আসলে হয়েছে কি, দুদিনের মধ্যে তো আমার বিয়ে, আমার বিয়েতে তো অনেক খরচ হয়ে যাবে, কিন্তু এই খরচ আমার মায়ের কাছে নেই, তাই আমি তোমার থেকে টাকা নিতে এসেছি। ও আচ্ছা, তাই বল, কিন্তু আমি যে তোকে এখন টাকা দেব, পরে যদি তুই স্বীকার না করিস। এসব কি বলছো দাদা? তুমি আমাকে এত বড় একটা সাহায্য করবে, পরবর্তীতে আমি তোমাকে কিভাবে ঠকাবো বলো তো? আচ্ছা বেশ, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি কিছুতে লিখে রাখো, আমি সেখানে সই করে দিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই সই করে যাবি যে তোর বাগানের সমস্ত লেবু তুই এই টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছিস, এই লেবুর ওপরে তোর কোনো অধিকার নেই। ঠিক আছে দাদা, তুমি আমার পাওনাটা আমাকে দিয়ে দাও, আমি সই করে দিচ্ছি। আজকে থেকে সব লেবুগুলো তোমার, ওই লেবুর ওপরে আমার কোনো অধিকার নেই। তোমার যখন মন চাইবে তুমি গিয়ে লেবুগুলো নিয়ে আসতে পারো। বেশ, তাহলে এই টাকাগুলো নে। এখানে কত টাকা আছে দাদা? মনে তো হচ্ছে খুবই কম। এত বড় একটা বাগানের পুরো লেবুর দাম এতটুকু? কিন্তু মাঝে বললো অনেক দাম হবে। সে তো তোর মা বলেছিল যে সব লেবু বিক্রি হবে, কিন্তু হলো এতটুকু দামি। আমি যদি তোর লেবু না কিনতাম তাহলে সব লেবুগুলো নষ্ট হয়ে যেত, তুই একটা টাকাও পেতি না। আর একটা কথা শোন, এই লেবুগুলো আমি আর বাবলু মিলে কিনেছি। আচ্ছা বেশ, এখন তাহলে আমি যাচ্ছি, তোমরা বিয়েতে এসো কেমন? মা দেখেছেন তো, খুব গরম পড়েছে, আর কাজ করতে করতে কেমন হাঁপিয়ে গেছি। আপনার শরীরটাও তো ভালো যাচ্ছে না। আমি বাগান থেকে দুটো লেবু নিয়ে আসি, লেবু দুটো এনে আপনাকে শরবত করে দিই। তা বেশ, একটু শরবত হলে মন্দ হয় না। তুমি এক কাজ করো বৌমা, তোমাকে যেতে হবে না, তুমি দেবেনকে পাঠিয়ে দাও না, বলবে পাকা পাকা দুটো যেন লেবু নিয়ে আসে। ঠিক আছে মা, তাহলে আমি আপনার ছেলেকেই পাঠাচ্ছি। না না, ওই বাগান থেকে আর কোনো লেবু আনা যাবে না তো। লেবু আনা যাবে না কেন? এখনো বাগানে তো অনেক লেবু আছে। একটা লেবু তো বাজারে বিক্রি করতে নিয়ে যাওনি। সব লেবু তো ঠিকঠাকই আছে। বাজারে বিক্রি করার পাশাপাশি আমরা লেবু খেলে কি সমস্যা? এতে তোমার লোকসান তো হবে না। না না, লোকসানের কথা আমি বলছি না। আমার বাগানের লেবু সব আগেই বিক্রি হয়ে গেছে। এখন আমি তো তাকে ঠকিয়ে তার কেনা লেবু নিয়ে আসতে পারি না, তাই না? তাই বলেছি বাগান থেকে কোনো লেবু আনা চলবে না। তুমি কাকে লেবু বিক্রি করেছো মা? আপনি এই বিষয়ে কিছু জানেন? কই না তো, আমাকে তো এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করেননি, কিন্তু একবার শুনেছিলাম বিয়ের আগে কার কাছ থেকে যেন কটা টাকা এনেছিল। তাতে তো বিয়ের সমস্ত আয়োজনই হলো না। বলল কে যেন ওর থেকে লেবু নেবে, তার কাছ থেকে টাকা এনেছে। আসলে মা, সিধু দাদা আমাকে বলেছিল লেবুগুলো নাকি সব বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাবে, তাই সিধু দাদা আমার উপকার করলো। আমার সব লেবুগুলো উনি কিনে নিল, আমি তার থেকেই টাকা এনেছিলাম। আমি সমস্ত বাগানের লেবু সিধু দাদাকে বিক্রি করে দিয়েছি গো। কি বললি তুই? তোকে পুরো গ্রামের মানুষ বোকা বানালেও আমি কোনোদিন তোকে বোকা বলিনি। আর তুই কিনা আজ এত বড় বোকামি করলি? কিভাবে করলি? পুরো বাগানের লেবুর দাম কি ওই ক টাকা? আর লেবু বিক্রি হবে না এটা তোকে কে বললো? সিধু দাদাই তো আমাকে বলল, আর বলল তোমাকে যেন না বলি, তাহলে তুমি লেবু বিক্রি করতে দেবে না। সব লেবুগুলো নষ্ট হয়ে গেলে আমাদের তো লোকসান হয়ে যেত, তাই না? তাই আমি আর তোমাকে বলিনি। সিধু দাদা আর বাবলু মিলে সব লেবু কিনে নিয়েছে। সিধু আর বাবলু মিলে তোমাকে ঠকিয়েছে, তোমার মাথায় উল্টো পাল্টা ঠকিয়েছে। তুমি যে বুঝতে পারোনি তাই। এ নিয়ে আমি বাবার কাছে বিচার দেব, তারপর দেখব সিধু আর বাবলু কি করে।
কি হলো চৈতিমা, এভাবে সবাইকে ডেকে এনে বিচারের ব্যবস্থা করলি যে? বাবা, তুমি বলো তো, মানুষকে ঠকানো কি ভালো কাজ? সে বোকা হোক বা চালাক হোক, তাকে ঠকানো তো ভালো কাজ নয়। এর কি বিচার হওয়া উচিত নয়? কে কাকে ঠকালো আবার? কার বিচার নিয়ে এসেছিস? বাবা, তুমি তো জানোই তোমার জামাইয়ের একটা লেবু বাগান আছে, সেখানে ভালো লেবু ধরেছে। এমন লেবু ধরেছে যে গ্রামে বিক্রি করেও শহরেও বিক্রি করা যাবে। আর তোমার জামাই একটু সহজ সরল বলে এই সিধু দাদার আর বাবলু মিলে তোমার জামাইয়ের মাথায় উল্টো পাল্টা চিন্তা ঢুকিয়ে সমস্ত লেবু আত্মসাৎ করে ফেলেছে। এখন তুমি এর বিচার করো বাবা। আপনার মেয়ে মিথ্যে কথা বলছে অবিনাশ বাবু। আমি কোনো আত্মসাৎ করিনি। এই যে কাগজে লেখা আছে, টাকার বিনিময়ে দেবেন পুরো বাগানের লেবু আমার নামে করে দিচ্ছে। চুপ করুন তো, চুপ করুন। আপনি যা তা বুঝিয়ে দেবেনের মাথাটা গুলিয়ে দিয়েছেন। তারপর অল্প কয়টা টাকা ধরিয়ে দিয়ে বলেছেন সমস্ত লেবু আপনার। আপনিই বলুন না, এই পুরো বাগানের লেবুর দাম কত হতে পারে, আর আপনি কত টাকা দিয়েছেন? যদি আপনি যথাযথ লেবুর দাম দিতেন তাহলে এই বিচারের ব্যবস্থা করতে হতো না। ঘটনা তাহলে সত্য। সিধু এবং বাবলু, তোমরা দুজনে যে এমন সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু তোমরা যে দেবেনের মতো একটা ভালো ছেলেকে ঠকাবে সেটা আমি জানতাম না। তোমরা দেবেনকে যে টাকা দিয়েছ সেই সমপরিমাণ টাকা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যদি চাও সুদ সমেত দিয়ে দিচ্ছি। আমরা ওই বাগানের লেবু তোমাদের কাছে বিক্রি করব না। এই বাগানের লেবু আমি শহরে বিক্রি করব। একদম বাবা, আমাদের বাগানের লেবু শহরে গিয়ে বিক্রি করব। তারপর আমাদের অনেক লাভ হবে। দেবেন হবে একজন সফল লেবু চাষী। আর এবার থেকেই লেবু বাগানের দেখাশোনা আমিই করব। লেবু চাষের সফলতা আমিই এনে ছাড়বো। আর সিধু ও বাবলু, তোমাদের দুজনকে যেন এই চালাকি করতে আর কখনো না দেখি, তাহলে পরের বার তোমাদের ছাড়বো না। আমি তোমাদের গ্রাম ছাড়া করব। লেবু বাগানের আশেপাশেও তোমরা আর যাবে না। কথাটা মাথায় রেখো, বলে দিলাম। কি সিধু, বেগুন বিক্রি করছো বুঝি? বাহ, তোমার বেগুনগুলো তো দেখতে বেশ চমৎকার। চমৎকার হবে না কেন বাবু? আমি যে ভালো জাতের বেগুন লাগিয়েছি, দেখুন কত বড় বড় বেগুন ফলেছে এবার। তা তো দেখতেই পাচ্ছি। খেতে ভালো লাগবে তো? অবশ্যই ভালো লাগবে বাবু। আপনি একবার খেয়ে দেখবেন, তারপর বারবার আমার কাছ থেকে বেগুন কিনতে আসবেন। আপনি দেখুন না একবার খেয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে 2 কেজির মতো দিয়ে দাও। তোমার বেগুনের ফলন এবার ভালোই হয়েছে বুঝি, তাই না? হ্যাঁ বাবু, এবার অনেক বেগুনের ফলন হয়েছে। এবার আমি আসলেই ব্যবসায় লাভ করেছি গো বাবু। লাভ তো করবেই। এবার বেগুনের যে চাহিদা, তুমি তো বেগুনের পাশাপাশি অন্য কোনো চাষবাস বা হাঁস মুরগি পালনও করতে পারো। এটা তো কখনো ভেবে দেখিনি বাবু। সবেমাত্র বেগুনের চাষ শুরু করেছি। ব্যবসা যদি ভালো যায় তাহলে সেগুলোর চেষ্টাও করে দেখব। বেশ, তাহলে ব্যবসা ভালো করে করার চেষ্টা করো। আর হ্যাঁ, বেগুন খেয়ে যদি আমি সত্যিই মজা পাই তাহলে কিন্তু আমি নিজে তোমার বাড়িতে গিয়ে বেগুন কিনে নিয়ে আসবো। আরে না বাবু, আপনাকে প্রতিদিন বেগুন দিতে পারলে সেটা তো আমার সৌভাগ্য। আপনি শুধু আমাকে একবার খবর দেবেন, আমি নিজ দায়িত্বে গিয়ে দিয়ে আসবো। বেশ, তাহলে এই নাও টাকা। আচ্ছা বাবু, আবার আসবেন কিন্তু। আরে দেবাশিস বাবু যে, আপনাকেই তো খুঁজছি। কোথায় গিয়েছিলেন? বাজারে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, একটু বাজারে গিয়েছিলাম। আপনি কষ্ট করে কেন বাজারে গেলেন? আমার সমস্ত সবজি হয়। আপনি তো প্রতি বছর আমার থেকেই সবজি নেন। আমি নিজে গিয়ে আপনাকে সবজি দিয়ে আসি, আর আপনি এখন কষ্ট করে বাজারে রোদে ঘুরে ঘুরে বাজার করছেন। শোনো দেবেন, এই যে আমি ঘুরে ঘুরে বাজার করলাম,
গ্রামের মোড়ল হিসাবে বাজারের পরিস্থিতিটাও আমার দেখা হয়ে গেল, আর আমার একটু হাঁটাহাঁটিও হয়ে গেল। তাছাড়া বাজারে ঘুরে ঘুরে দেখে শুনে সবজি কেনার মজাই আলাদা। তাহলে কি আমি আর আপনাকে সবজি দিতে যাব না? আহা, যাবে না কেন? অবশ্যই যাবে। আমি আজকে বাজার করেছি, কালকে আবার তুমি নিজে গিয়ে নিয়ে আসবে, তাহলেই তো হলো। আচ্ছা বেশ, তা কি বাজার আনলেন দেখি? আর বলো না, গিয়েছিলাম বাজারে, দেখি শুধু চমৎকার চমৎকার ওর চাষের বেগুন নিয়ে বসে আছে। আমি দেখে লোভ সামলাতে পারলাম না, কিনে আনলাম 2 কেজির মতো। খেয়ে যদি মজা পাই তাহলে আবার নিয়ে নেব। আপনি সিঁদুর থেকে বেগুন কিনে এনেছেন? আমিও তো এবার বেগুনের চাষ করেছি। আপনাকে বেগুনের সবজি তো আমার দেওয়ার কথা, আপনি সিঁদুর থেকে এনেছেন কেন? আরে, আজকে তো আমি তোমার থেকে নেইনি, আজকে আমি ঘুরে ঘুরে বাজার করেছি, তাই নিয়ে এসেছি, আর পছন্দও হয়েছে বেশ। ঠিক আছে, এনেছেন যখন তাহলে আর কি করবেন, আগামীকাল থেকে না হয় আমি আপনাকে দিয়ে আসবো। আরে না না, বরং তুমি অন্য সবজি দিয়ে যেও। আমি আজকে দেখি সিধুর বেগুনগুলো কেমন হয়েছে, যদি ভালো হয় তাহলে আমি ওর থেকেই কিনে আনবো। তুমি যদি পারো অন্য সবজিগুলো দিয়ে যেও, কেমন? ঠিক আছে, কি আর করার। কই গো গিন্নি, দেখে যাও দেখে যাও, আমি তো পাকা ব্যবসায়ী হয়ে গেলাম গো। আরে বাবা, একদিন ব্যবসা করেই নাকি পাকা ব্যবসায়ী হয়ে গেছে। তা পাকা ব্যবসায়ী কি করে হলে শুনি? কিভাবে আবার? দেখছো না, আমার সমস্ত বেগুন আজকে বিক্রি হয়ে গেছে। যা বাজারে নিয়েছো তা তো সব বিক্রি হয়ে গেছে, কিন্তু এখনো যে গাছে আছে সেগুলোর কি হবে? একদিনে যখন এত বিক্রি হয়েছে তাহলে প্রতিদিনই হবে, এ নিয়ে তুমি চিন্তা করো না। আর আমার জমির বেগুন যে একবার নেবে সে বারবার কিনতে চাইবে। তা কত লাভ হলো? লাভ হয়েছে ভালোই। আজকে দেবাশিস বাবু আমার থেকে বেগুনগুলো কিনে নিয়েছেন। কি বলছো? দেবাশিস বাবু তোমার দোকানে এসেছিল? আসবে না কেন, আমার বেগুনগুলো একদমই চমৎকার। দেবাশিস বাবু তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। তারপর 2 কেজির মতো কিনে নিয়ে গেল, আর বলে গেল যদি খেতে ভালো লাগে তাহলে আবার কিনতে আসবে। তাও বেশ বেশ। দেবাশিস বাবু আরো কিছু কথা আমাকে বলেছে, বলতে পারো আমাকে নতুন পরিকল্পনা দিয়েছে। কি পরিকল্পনা দিয়েছে? দেবাশিস বাবু আমাকে বলল আরো চাষবাস বাড়াতে, অথবা হাঁস মুরগি পালন করতে। কিন্তু আমার তো জমি নেই, আমি আর চাষবাস বাড়াবো কিভাবে? সেটাও তো কথা। তুমি যদি চাষবাস না করতে পারো তাহলে তো তুমি হাঁস মুরগি পালন করেই শুরু করতে পারো। আর আমি তো বাড়িতে আছি, আমি না হয় দেখাশোনা করব। তাহলে তুমি ভরসা দিচ্ছ আমি তাহলে শুরু করতে পারি? অবশ্যই পারো। তার আগেই বেগুনগুলো সব বিক্রি করে সেই টাকা দিয়ে হাঁস মুরগি কিনতে হবে, তারপর তো লালন পালন শুরু করতে হবে, তাই না? বেশ, তাহলে কালকে থেকে বেশি বেশি করে বেগুন তুলে নিয়ে বিক্রি করে আনবো, তারপর আমাদের নতুন ব্যবসা শুরু করব গো। ঠিক আছে। কি সিধু, ভালোই তো ব্যবসা করছো দেখছি। হ্যাঁ, বলতে পারো ভালোই ব্যবসা হচ্ছে। বেগুনের চাষ করে এবার বেশ ভালোই লাভ হলো। তোমার অবস্থা কি? তুমি আজকে সবজি বিক্রি করনি? আমি কি আর তোমার মতো রোদে পুড়ে বসে বসে বাজারে সবজি বিক্রি করি নাকি? আমার হচ্ছে আরামের কাজ। আমি শুধু সবজি চাষ করব আর সবজি তুলে নিয়ে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসবো। সবাই তো আমার কাছ থেকে নেয়। তা তো ভালো, তোমার তো অনেক পদের সবজি আছে, আমার আর অনেক পদের সবজি নেই। আমি শুধু কয়েকটা বেগুনের চাষ করেছিলাম, ভাবছি সামনে আরো কিছু চাষ করার ব্যবস্থা করব। আরো কিছু চাষ করার চেষ্টা করবে? তা কি চাষ করবে শুনি?
এই ধরো বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি। আর যদি সেটা না হয় তাহলে হাঁস মুরগি পালন শুরু করে দেব। শোনো সিধু, অতি লাভের আশায় সমস্ত ব্যবসা শেষ করো না। পরে দেখবে তোমার একুল উকুল ধুকুলি চলে গেছে। তুমি যেই টাকা দিয়ে নতুন ব্যবসা শুরু করবে, ব্যবসায় যদি লস হয় তাহলে কিন্তু সব টাকা তোমার জলে যাবে, এটা মনে রেখো কিন্তু। ব্যবসায় তো লাভ লোকসান থাকবেই। একবার যদি লোকসান হয় পরের বার লাভ হবে, সেই ভেবে তো আর বসে থাকলে চলবে না। ব্যবসা তো চালিয়েই যেতে হবে, এটাই তো ব্যবসার নিয়ম, তাই না? করো তাহলে তোমার যা মন চায়। আমি তো তোমার ভালোর জন্যই বলেছিলাম, কিন্তু ভালোটা না শুনলে কার কি করার আছে? পরে আবার দেখো যেন কাঁদতে হয় না। আমি তো বুঝি আমাকে দমানোর চেষ্টা করছো তুমি। তোমার চালাকি কি আমি ধরতে পারি না? তবে শুনে রাখো, আমি যেহেতু পরিকল্পনা করেছি, সে পরিকল্পনা বাস্তবায়ন আমি করেই ছাড়ব, যেভাবেই হোক না কেন। দেখো গিন্নি, তোমার কথা মতো বেগুনগুলো বিক্রি করে সব টাকা দিয়ে হাঁস মুরগি কিনে নিয়ে এসেছি। এতটুকুই পারলাম। টাকা বেশি থাকলে হয়তো আরো বেশ কিছু হাঁস মুরগি কিনে আনতে পারতাম। আরে ও নিয়ে তুমি চিন্তা করো না, আজকে যে কয়টা পেরেছো এনেছো, পরবর্তীতে আবার আনবে, সমস্যা কি? একসাথে আনতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? তুমি ওগুলো নামিয়ে রাখো। তুমি একটা কাজ করো, হাঁস মুরগিগুলো বেঁধে রাখো, না হলে কোথাও না কোথাও চলে যাবে, তারপর আর খুঁজে পাবে না। হাঁস মুরগিগুলো এভাবে বেঁধে রাখা যায় না। হাঁস মুরগিগুলো লালন পালন করার জন্য একটা আলাদা জায়গার ব্যবস্থা করতে হবে, কিন্তু আমাদের উঠোনে তো কোনো জায়গাই নেই। যেটুকু আছে সেখানেই না হয় কোনো একটা ব্যবস্থা করে নেব। তা না হয় করলাম, কিন্তু হাঁস মুরগি পালনের জন্য কি বানানো যায়? এমন কিছু বানাতে হবে যাতে হাঁস মুরগি দিনে রাতে সব সময় থাকতে পারে। আমি চিন্তা করছি একটা বড়সড় গোলা বানালে কেমন হয়। যদি গোলা বানাই, সেখানে হাঁস মুরগি যতই হোক না কেন অনায়াসে থাকতে পারবে। বুদ্ধিটা তুমি মন তো দাওনি। আলাদা ঘরের থেকে একটা বড় সড়ো গোলা তৈরি করেই ভালো। তাহলে তুমি এক কাজ করো, গোলা তৈরি করার ব্যবস্থা শুরু করে দাও। আচ্ছা, তাহলে তুমি এখন এই হাঁস মুরগিগুলোকে আপাতত বেঁধে রাখো, আমি দেখছি কি করা যায়। আমাদের গোলাটা বেশ বড়সড়ই হয়েছে, এখানে অনেক হাঁস মুরগি পালন করা যাবে। সবই তো হলোই, কিন্তু এখন হলো বাকি কথা। আমরা গোলার চারপাশে বেড়াগুলো ঠিকভাবে দিয়েছি, কিন্তু গোলার ওপরের দিকটায় কিছুই করতে পারিনি। হ্যাঁ গো, সেটাই তো ভাবছি। যা টাকা ছিল তা তো গোলার বেড়া বানাতেই খরচ হয়ে গেছে। এখন হাতে এক পয়সাও নেই, আর বেগুনগুলোও তো সব শেষ হয়ে গেছে। বেগুনগুলো বিক্রি করে হলেও চালার কাজটা করা যেত, আর এখন তো তারও উপায় নেই। তাহলে কি গোলা এমনই থাকবে আপাতত? হ্যাঁ গো, হাঁস মুরগি এখানে সব সময় থাকবে। রোদ বৃষ্টি ঝড় কত সমস্যাই তো আছে, এমন ভাবে রাখলে তো চলবে না। তুমি কিছু একটার ব্যবস্থা করো। আচ্ছা, আমি তাহলে দেখি কোনো জায়গা থেকে ধার করে আনা যায় কিনা। ধার এনে গোলা তৈরি করব, তারপর পরবর্তীতে তাকে টাকা ফিরিয়ে দেব। আচ্ছা, তুমি তাহলে তাই করো। তুমি একটা কাজ করতে পারো, দেবাশিস বাবুর থেকে টাকা ধার করতে পারো। উনি যেহেতু তোমায় পরিকল্পনা দিয়েছেন, তিনি নিশ্চয়ই তোমায় সাহায্য করতে পারেন। আচ্ছা বেশ, আমি দেবাশিস বাবুর সাথে কথা বলতে যাচ্ছি, তুমি এদিকটা সামলে নাও। কোথায় যাচ্ছ তুমি? যাচ্ছি একটু দেবাশিস বাবুর বাড়িতে। কেন, সবজি দিয়ে আসতে যাচ্ছ বুঝি? আরে না, আমার সবজি তো সব শেষ হয়ে গেছে। আমি যাচ্ছি দেবাশিস বাবুর কাছে একটা সাহায্য চাইতে। তোমাকে বলেছিলাম না আমি নতুন একটা ব্যবসা শুরু করব। সবজি বিক্রি করে আমি সেই হাঁস মুরগির ব্যবসাটা শুরু করতে যাচ্ছি। হাঁস মুরগি কেনা হয়ে গেছে, এখন গোলার কাজ সম্পূর্ণ করা বাকি আছে। তাতেই কিছু আর্থিক সংকট পড়ে গেছে।
আমি সেই সাহায্যের জন্যই দেবাশিস বাবুর কাছে যাচ্ছি। তা ভালো ব্যবসা শুরু করে দিয়েছো তুমি। এখন যে কোনো ভাবে গোলাটাও বানানো ঠিক হয়ে যাবে। দেখো দেবাশিস বাবু তোমাকে টাকা ধার দেয় কিনা। টাকা ধার দিলে তুমি একটা কাজ করো, গোলার ওপরের দিকটায় খড় দিয়ে বিছিয়ে চালা করে দাও, তাহলে বোধহয় ভালো হবে, যেহেতু হাঁস মুরগির ঘর। আচ্ছা, দেখছি কি করা যায়। চালা দিতে হলে তো খড়ের প্রয়োজন আছেই। তা তোমার তো মনে হয় খড় আছে, তাই না? তুমি কত করে বিক্রি করতে পারবে বলো তো আমাকে, একটা হিসাব দাও। হ্যাঁ, আমার খড় আছে, কিন্তু আমার খড় তো আর যেই সেই খড় না। আমার ফসল হচ্ছে উন্নত মানের ফসল, আমার খড়ও তেমন। আমি আমার খড় ভালো দামে বিক্রি করে থাকি। গ্রামের সবাই তো আমার থেকেই নেয়। গ্রামের সবাই তোমার থেকে নেয় বলেই তো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম। তা কত করে দিতে পারবে শুনি? তুমি আগে টাকা ধার নিয়ে এসো, তারপর দেখি তোমার সেই টাকায় কতটুকু খড় আমি তোমাকে দিতে পারি। তোমাকে মনে হয় বেশি খড় দিতে পারবো না, কারণ বুঝতেই তো পারছো আমার খড়ের দাম অনেক। ঠিক আছে, আমি আগে দেবাশিস বাবুর কাছে যাই, তারপর তার থেকে টাকা এনে দেখি কত টাকা দিল, তারপর তোমার সাথে যোগাযোগ করব। আচ্ছা বেশ। শখ দেখে আর বাঁচি না, একটার পর একটা ব্যবসা করেই চলছে, একটুকুতেও থামছে না। আবার সেই ব্যবসার জন্য আমার থেকেই খড় কিনতে চাচ্ছে। আমি তো তোকে খড় কোনোভাবেই দেব না, যদি দিও তাহলে তোকে সর্বশান্ত করে তবেই ছাড়বো। তোর ভালো আমার কোনোদিন সহ্য হবে না রে, আমি তোকে ভালো হতেই দেব না। বাবু প্রণাম নেবেন, কেমন আছেন আপনি? আরে সিধু যে, আসো আসো, তা কি খবর তোমার? বাবু, আপনার কাছে একটা সাহায্যের দরকার ছিল, সাহায্যের প্রয়োজনে এসেছি আপনার কাছে। যদি আপনি আমাকে সাহায্য করতেন তাহলে বেশ ভালো হতো। তা কি সাহায্য চাইতে এসেছো? কি সাহায্য লাগবে তোমার, বলো বলো। বাবু, আপনি সেদিন বাজারে আমাকে পরিকল্পনা দিয়েছিলেন হাঁস মুরগি পালন করার। আমি সেই পরিকল্পনা অনুযায়ী হাঁস মুরগি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। একটা ব্যবসা নিয়ে আর কতদিন থাকবো, তাই শুরু করে দিয়েছি। এখন আমার যে একটু আর্থিক সংকট পড়ে গেছে, আপনাকে যে একটু সাহায্য করতেই হবে বাবু। হাঁস মুরগি কেনার জন্য টাকা চাইছো নাকি? না বাবু, হাঁস মুরগি মোটামুটি আমি কিনে ফেলেছি। এখন চাইছি হাঁস মুরগির থাকার জন্য একটা গোলা তৈরি করতে। এখন গোলার চারপাশটা আমি কোনোভাবে তৈরি করে নিয়েছি, ওপরের চালার দিকটা এখনো হয়নি। আমার হাতে এখন কোনো পয়সা নেই যে আমি চালার জন্য খড় কিনতে পারবো। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি চালার জন্য খড় কিনতে পারি। তোমার সিদ্ধান্ত আমার ভালো লেগেছে, কিন্তু দেখো আমি টাকা ধার দিতে পারবো না। আমি কাউকে টাকা ধার দেই না, এটা তুমি ভালোভাবেই জানো। আমি টাকা সুদে দেই। যদি তুমি আমাকে ভালো পরিমাণের সুদ দিতে পারো তাহলে আমি তোমাকে টাকা দিতে পারি। বাবু, আমার ওপরে কি একটুও দয়া করা যায় না? যদি সুদটা না নিয়ে আমাকে একটু ধার দিতেন, আমি কয়েকদিনের মধ্যেই ফেরত দেব। আমি অন্তত টাকা নিয়ে কারো সাথে ভালো মানুষই করি না। টাকার বদলে আমার টাকা চাই, আর সেটা বেশি পরিমাণেই চাই। যদি তুমি বেশি পরিমাণে সুদ দিতে রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দিতে রাজি আছি। বাবু, আপনার কথা অনুযায়ী যদি আমি আপনাকে সুদ দিতে যাই তাহলে আমার যে ব্যবসার আর কোনো লাভই থাকবে না। পরে লাভের টাকাটাই আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে তো আমার বড্ড লোকসান হয়ে যাবে, পরিশ্রমই তো সব বৃথা যাবে। সেটা তো আমার দেখার বিষয় না সিধু। তোমার ব্যবসা তোমার ব্যাপার, আমার তো কিছুই না। আমি তো তোমাকে শুধু টাকা দেব, আর যদি বেশি হারে সুদ না দিতে পারো তাহলে এখন চলে যাও। আমি তোমাকে কোনো সাহায্য করতে পারছি না, যাও তো। কি হলো তোমার? মন খারাপ করে এসেছো কেন? দেবাশিস বাবু কি তোমায় টাকা দেয়নি? না গো, সবাই শুধু টাকা চায়। প্রথমেই দেখা হলো দেবেনের সাথে। দেবেন বলল ওর থেকে খড় কিনতে হলে নাকি বেশি পরিমাণে দাম দিতে হবে। আমি তাও একবার ভেবে দেখলাম যে দেবাশিস বাবুর থেকে টাকা এনে সেই টাকায় খড়টা কিনে নিয়ে আসবো,
কিন্তু পরবর্তীতে আমি দেবাশিস বাবুর কাছে যাওয়ার পর দেবাশিস বাবু আমাকে ধার দিতে রাজি হলো না। তিনি অতিরিক্ত পরিমাণের সুদ চাইল। এখন তুমিই বলো, আমি যদি তাকে সুদ দিয়ে দেই তাহলে আমার লাভ থাকবে কোথায়? তাহলে শেষমেশ তোমাকে টাকা দেয়নি এবং তুমি কিছু জোগাড় করেও আনতে পারোনি, তাই না? বলতে পারো সেটাই। আচ্ছা, তোরা কি নিয়ে কথা বলছিস আমায় একটু বল তো। তোমায় আর বলে কি লাভ বুড়িমা, দেখতেই তো পাচ্ছ আমাদের অবস্থা। আমরা ভেবেছিলাম নতুন একটা ব্যবসা শুরু করব। হাঁস মুরগিও কিনে এনেছি। ভাবলাম হাঁস মুরগি থাকার জন্য একটা গোলা তৈরি করব। এখন গোলার চারপাশটা ঠিকঠাক ভাবে সাজিয়েছি, কিন্তু সালাদ আর কিছুতেই সম্পূর্ণ করতে পারছি না। আমাদের হাতে টাকা পয়সাও নেই যে তা দিয়ে ঘর কিনে তারপর সালার ব্যবস্থা করব। ও এই কথা, এটা তো বাজে একটা পরিস্থিতিতে ফেসে গেলি। আমার কাছে একটা বুদ্ধি আছে, তোরা চাইলে সেটা চেষ্টা করে দেখতে পারিস। কি বুদ্ধি বুড়িমা, বলো আমাদের, আমরা চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। তোরা তো কদিন আগেই ভালো জাতের বেগুন গাছ লাগিয়েছিলি, ফলন তো ভালোই হয়েছিল। বেগুন গাছগুলো কি তুলে ফেলেছিস? না বুড়িমা, এখনো ফেলে দিইনি। দু একটা ফুল টুল আসছে, তাই ভাবলাম রেখে দিই। দু একটা বেগুন হলেও তো রান্না করে খেতে পারবো। শোন, ওই গাছের বড় বড় পাতাগুলো দিয়ে তোরা অনায়াসে গোলার চালা বানাতে পারিস, কিন্তু এতে খড়েরও প্রয়োজন হবে না। কি বলছো কি বুড়িমা, এটা কি আদৌ সম্ভব? ওইটুকু পাতা দিয়ে কিভাবে এত বড় খড়ের চালা বানাবো? পারবি না কেন? একটু একটু করেই হয়। খড় দিয়ে যদি হয় তাহলে বেগুনের পাতা দিয়ে কেন হবে না? তোরা একবার চেষ্টা করেই দেখ না, যদি না হয় তারপর অন্য ব্যবস্থা করা যাবে। ঠিক আছে বুড়িমা, তোমার কথা মতো আমরা চেষ্টা করে দেখছি। সিধুরে, ওই দিকটায় কর, ওই দিকটা ফাঁকা রয়ে গেছে তো। করছি বুড়িমা, একটা ফাঁকাও রাখবো না, সম্পূর্ণ ফাঁকাই ঢেকে দেব। দেখলি, আমি বলেছিলাম না, বেগুনের পাতা দিয়ে অনায়াসে তোরা চালা বানাতে পারবি। ভাগ্যিস তুমি বলেছিলে বুড়িমা, আমাদের মাথায় তো এমন পরিকল্পনা আসেনি। আরে, আমার মাথায় বুদ্ধি আছে বলেই তো বুড়ি হয়েছি। বুড়ো হয়েছি কি আর বাতাসে? কি যে বলো না তুমি বুড়িমা, তবে সালার কাজ কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। খড়ের থেকেও ভালো কাজ হচ্ছে, আর কষ্টটাও কম হচ্ছে আমাদের। কিন্তু এই সালাটা কতদিন থাকবে আর? যতদিনই থাকুক ততদিনের জন্যই তো ভালো। ততদিনে তোরা হাঁস মুরগি পালন করে কিছু বিক্রি করে সেই টাকা দিয়ে খড় কিনতে পারবি। কিন্তু খবরদার, দেবেনের থেকে কিনিস না। গ্রামে আরো অনেক চাষি আছে যাদের কাছে ভালো খড় পাবি। অল্প টাকায় ভালো খড় কিনতে পারবি। ঠিক আছে বুড়িমা, তাহলে তাই করব। যতদিন এই চালা থাকবে থাকুক, ততদিনে আমি হাঁস মুরগি পালন করে সে হাঁস মুরগি বিক্রি করে যা আয় হবে সেটা দিয়ে নতুন চালার ব্যবস্থা করব। আজকে আমাদের বেগুন গাছগুলো ছিল বলে সালার ব্যবস্থাটাও হয়ে গেল। দেখলি তো, কোনো কিছুই ফেলনা নয়। বেগুন গাছগুলো যদি ফেলে দিতাম তাহলে তো আজকে সালার কাজটাই করতে পারতাম না। যাক, অবশেষে আমাদের চালার কাজ সম্পূর্ণ হলো। আমাদের গোলাটা দেখতেও বেশ সুন্দর এবং আলাদা লাগছে। বুড়িমা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি আসলে বুঝতেই পারছি না। তুমি না থাকলে এই গোলাটা কোনোভাবেই সম্পূর্ণ হতো না। আরে, ধন্যবাদ দেবার কি আছে? আমি তো তোদের গুরুজন। গুরুজন হিসেবে আমি তোদের সাহায্য করতেই পারি। এই সাহায্যের প্রতিদান হিসেবে আমাদের যখন আরো হাঁস মুরগি হবে তখন তোমাকে আমি এক জোড়া হাঁস মুরগি দিয়ে দেব। তুমি নিজেই তখন পালবে। আরে বোকা ছেলে, তোদের ব্যবসা সফল হলে আমার শান্তি। আমার এসবের দিকে আর কোনো আগ্রহ নেই। এখন বুড়ো হয়েছি তো, কদিন পর মরে যাব। এখন হাঁস মুরগি পালন করে ভালোভাবে ব্যবসা করে ওই দেবেন এবং দেবাশিস বাবুকে দেখিয়ে দিবি। অবশ্যই বুড়িমা,
তোমাকে অনেক 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 ধন্যবাদ। এবারও গেল, এবারও হলো না গো, সব সবজি মরে গেল এবারও। গত বছরও এমন হয়েছিল, শীতের সময় সব সবজি মরে গিয়েছিল। এমন হলে তো চলা মুশকিল হয়ে পড়বে। কি করব কিছুই তো ভেবে পাচ্ছি না বউ। গত বছর আলু চাষের সময়ও এমন হয়েছিল, সব আলু গাছ মরে গেল। এবার টমেটো গাছগুলোরও একই অবস্থা। আমি কত চেষ্টা করি, এরপরেও গাছগুলোকে বাঁচাতে পারি না আমি। আমিও তো কিছুই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। আপনি তো চেষ্টার কোনো কমতি করছেন না, তার আগে তো বেশ ভালোই ফলন হতো। আমি নিজের হাতে সার তৈরি করি, তুমি তো জানোই, কত যত্ন করে কাজ করি। এরপরেও এরকম অবস্থা হচ্ছে কেন কিছুই তো বুঝতে পারছি না আমি। অথচ পাশের ক্ষেতটা দেখো, কি সুন্দর টমেটো ফলেছে। হ্যাঁ, দেখলেই চোখ জুড়িয়ে যায়, কি দারুণ টমেটো ফলেছে। অথচ 1 বছর আগেও শফিকের ক্ষেতের সব সবজি মরে যেত। আমাদের সব সবজি মরে যায়, কেমন একটা মরক লাগে বলো। এমন হতে থাকলে তো শেষমেশ জমি বন্ধক দিয়ে সংসার চালাতে হবে। আর তো কোনো উপায় দেখছি না, কি করা যায়। চিন্তা করবেন না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, তার উপর ভরসা করুন। চলুন এবার বাড়ি চলুন, গিয়ে কিছু মুখে দেবেন। আরে ভাইজান, কোথায় যাচ্ছ? সবজি খেতে গিয়েছিলাম ভাই, এখন বাড়ি ফিরছি। তোমার সবজি ক্ষেতের অবস্থা তো দেখলাম ভাইজান, সব সবজি মরে গিয়েছে। গত বছরও তো সব সবজি মরে গিয়েছিল। হ্যাঁ ভাই, সেটাই ভাবছি কিভাবে কি করা যায়। হ্যাঁ দেখো, কি আর করবে, বাবার দেয় জমিটা বাদে সম্বলই বা আছে কি তোমার? সেটাও যদি ঠিকঠাক সবজি না হয় তাহলে তোমরা চলবে কি করে বলো? দেখা যাক কি করা যায়। দেখো ভাই, আমার আবার সবজি ক্ষেতের ফলন চমৎকার, অনেক সুন্দর টমেটো ফলেছে এবার। ভালো লাভ করতে পারবো মনে হয় এবার। হ্যাঁ দেখলাম, অনেক চমৎকার ফলন হয়েছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেখো, আবার নজর দিও না জানো, তোমার তো সব সবজি মরে যায়, দেখা যাবে শেষে আমারও সব সবজি মরে যাবে। আমি তাহলে আজ আসি, অনেক কাজ আছে আমার। আছে সবজি হলো, চোখ লাগাবে। তোমার সবজি ফলবে কি করে শফিক ভাই? সার তো আমি নিয়ে যাচ্ছি, আর তোমার জন্য তোমার সবজির খাবার রেখে গেলাম। রফিক, রফিক, বাড়ি আছিস নাকি? আরে ভাইজান, তুমি, কি ব্যাপার, কোনো দরকার ছিল ভাইজান? মানে হ্যাঁ, একটু দরকার ছিল। আমাকে কিছু টাকার প্রয়োজন আর কি। আমাকে কিছু টাকা দিতে পারবি? টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই ভাইজান। আমি শুধু কিছু টাকা ধার নিতে চাইছি। ধার দিতে পারবি? আমি যেভাবেই পারি তোর সমস্ত টাকা শোধ করে দেব। তা তুমি কিভাবে শোধ করবে ভাইজান? তোমার তো সবজি খেতে সবজিই ফলছে না, সবজি না হলে বিক্রি করবে কিভাবে, আর টাকাই বা দেবে কিভাবে? আমি যেভাবেই পারি তোর টাকা দিয়ে দেব ভাই, তুই একবার একটু আমার উপকার কর। আমি কোনো টাকা দিতে পারবো না ভাইজান, আমার কাছে কোনো টাকা নেই। আমি অল্প কিছু টাকাই ধার চাচ্ছি রফিক, দে না রে। দুঃখিত ভাইজান, আমার পক্ষে কোনো টাকাই দেওয়া সম্ভব না। তুমি এখন এসো তো ভাইজান, যাও যাও যাও, আমার জরুরি কাজ আছে। শেষ পর্যন্ত জমিটা বন্ধক দিয়েই দিতে হলো। বাবার দেয়া জমিটা এভাবে বন্ধক দিতে হবে কখনো ভাবিনি। কিন্তু
এছাড়া তো কোনো উপায় ছিল না। মোড়লের কাছে জমি বন্ধক রেখেই চলতে হবে। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। এই যে ভাই, দয়া করে একটু শুনবেন কি? আমাকে ডাকছেন ভাই? হ্যাঁ ভাই, আমার একটু প্রয়োজন ছিল। জি বলুন। আমার এই টাকার থলেটা একটু কিছুক্ষণের জন্য রাখতে হবে। আমি এই কাছেই একটা কাজে যাব আর আসব, কেমন? কিন্তু এতগুলো টাকা এভাবে আমার কাছে রেখে যাওয়া কি ঠিক হবে? আপনি আমাকে চেনেন না তো, চেনেনও না, জানেনও না। কোনো সমস্যা নেই, আমার শুধু এমন একজনকে দরকার যে কিনা এই থলেটা কিছুক্ষণের জন্য নিজের কাছে রাখবে। ঠিক আছে, দিন তাহলে। ভাই, অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমার থলেটা রাখার জন্য। না 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 না, ঠিক আছে, এই যে নিন আপনার থলে। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিন। না না ভাই, কিচ্ছু দেখতে হবে না, আমি জানি সব ঠিক আছে। আপনি একজন সৎ মানুষ, সেটাও আমি জানি। আচ্ছা ভাই, আমি তাহলে আজ আসি। একটু দাঁড়ান ভাই, এই যে এই জিনিসটা নিয়ে যান, এগুলো আপনার কাজে লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, কিন্তু এ তো ফুলকপির বীজ। আমি তো সব চাষেই ব্যর্থ হই, আমি কি করব এগুলো দিয়ে? এবার আর হবে না ভাই, এগুলো শুধু আলো আর তাপ দরকার। আশা করি আপনার উপকার হবে। আমি আজ আসি ভাই। এই বীজগুলো দিয়ে নাকি এবার সফল হব। সফল যে কিভাবে হব, আর আমার জমি বা কোথায় বীজ লাগানোর জন্য? দেখা যাক কি হয়। সৃষ্টিকর্তা আমার ভাগ্যে কি লিখে রেখেছেন সেটাই দেখব আমি। বীজগুলো যে জ্বলে গেল, হায় হায় সৃষ্টিকর্তা, তুমি না জানি আর কত পরীক্ষায় ফেলবে আমাকে। এ কি বিপদ! বেলা তো অনেক হয়ে গেছে, যাই গিয়ে রান্নাটা সরাই। আরে এ কি, এটা এলো কোথা থেকে? আরে এটা তো বেশ ভালো জাতের ফুলকপি মনে হচ্ছে। যাই, আজ এটাই রান্না করি। কে রাবেয়া, রাবেয়া। কি গো, আপনার ঘুম ভাঙলো? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনাকে একটা জিনিস দেখাবো বলে। আসুন না, এইদিকে আসুন, আসুন এইদিকে। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে এগুলো এলো থেকে? তাহলে কি লোকটা তো বলেছিল এগুলোর শুধু আলো আর তাপ দরকার, তার মানে আগুনের আলো আর তাপ এগুলো থেকে গাছ গজাতে সাহায্য করেছে। হ্যাঁ, একটা ফুলকপি তুলে রান্না করেছি, চলুন খাবেন, চলুন। দাঁড়াও, আগে ফুলকপিতে আমার তৈরি সার ছিটিয়ে দেই। শুধু আমরা খেলেই হবে, গাছগুলোকেও তো খাওয়াতে হবে নাকি? রাবেয়া, রাবেয়া। কি হয়েছে গো? এই সারের বস্তা এলো থেকে? এটা তো আমার সারের বস্তা না। কি বলছেন? কিন্তু কি করে বুঝলেন যে এটা আপনার রাখা সারের বস্তা না? হ্যাঁ, এই যে দেখো, এটার মুখ লাল সুতো দিয়ে সেলাই করা, আর আমার বস্তার মুখ সবসময় আমি কালো সুতো দিয়ে সেলাই করি। আরে তাই তো দেখছি, সেলাই দেখেও তো মনে হচ্ছে তাড়াহুড়ো করে করা।
সারগুলোর গন্ধ যেন কেমন মনে হচ্ছে। থাক, এ জিনিস গাছে ছিটিয়ে কাজ নেই, এটা বরং এখানেই থাক। ভাইজানের বস্তার সারের কোনো তুলনাই নেই। ভাইজানের সার আমার জমিতে ব্যবহার করেই তো আমি আজ মালদার। আজও সারের বস্তা আমি নিয়ে যাব, আর ভাইজানের গাছের জন্য রেখে যাব বিষ। বাহ, আজ বেশ তরতাজা বোধ হচ্ছে। মনে হচ্ছে শরীরে কোনো ক্লান্তি নেই। কি গো, আপনার ঘুম ভাঙলো? হ্যাঁ গো, আজ শরীরটা বেশ ঝরঝরে লাগছে। বাহ, বেশ তো। তাহলে জলদি হাত মুখ ধুয়ে আসুন, আমি আপনার খাবার দিচ্ছি। তুমি খাবার দাও, আমি এক্ষুনি আসছি। রাবেয়া, মা রাবেয়া। আরে বুড়িমা, আসুন আসুন, ভেতরে আসুন বুড়িমা। বিপদে পড়ে এসেছি মা, শরীরটা একদম ভালো নেই। ভাবলাম রফিকের বাড়ি গিয়ে দেখি কিছু খেতে পাই কিনা, কিন্তু রফিকের মেজাজ তো খুব খারাপ দেখলাম। ওর জমিটা নাকি মোড়ল দখল করে নিয়েছে, এখন কথা বলার অবস্থায় নেই। তাই চলে এসেছি তোর কাছে। কি বলছেন কি বুড়িমা? এতদিনের জমি, তাদের বাবার দেয়া ছিল জমিটা, সেটা মোড়ল দখল করে নিল? এ তো অন্যায়। আরো খবর আছে, রফিকের সবজি গাছও তো সব মরে গিয়েছিল। কি জানি একটা সার দিয়েছিল জমিতে। আহ, কি দুঃখের ব্যাপার। আচ্ছা বুড়িমা, বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। নিন বুড়িমা, খাবার খেয়ে নিন। বাহ, চমৎকার তরকারি তো। আমাদের বাড়ির ফুলকপি বুড়িমা। তাই নাকি? খুব সুস্বাদু। আরে কি ব্যাপার, এই তরকারি খাওয়ার পর আমার শরীর খুব ভালো লাগছে। জ্বর ছিল আমার, এখন মনে হচ্ছে একদমই চলে গেছে। আমার জমিও গেল, ফসলও গেল, সর্বনাশের আর কিচ্ছু বাকি নেই। আমি এখন পথের ফকির হয়ে গেলাম। আমার কি হবে, কি করব আমি কিছুই ভেবে পাচ্ছি না। ভাই, ও ভাই, একটু শুনবেন? জি, আমাকে ডাকছেন? হ্যাঁ ভাই, আমার এই টাকার থলেটা একটু কিছুক্ষণের জন্য রাখতে হবে। আমি এই কাছেই একটা কাজে যাব। টাকার থলে? জি ভাই, অনেক টাকা আছে এতে। যদি আপনার কাছে কিছুক্ষণ রাখতেন, আমি ওই কাজটা সেরেই আসতাম আর কি। জি জি, অবশ্যই। থলেটা আমার কাছে দিন, আপনি নিশ্চিন্ত মনে কাজে যান, বুঝলেন? যাক, কিছু টাকা পাওয়া গেল। লোকটি তো বলেছিল এর মধ্যে অনেক টাকা আছে। এবার দেখি এর মধ্যে কত টাকা আছে। আরে, এখানে তো কিছুই নেই, শুধু একটা চিরকুট। চিরকুটে কি লেখা আছে দেখি। লেখা, লোভ করা ভালো নয়, লোভী লোকদের এমনই শাস্তি হয়। রাবেয়া, এভাবে আমাদের দিন ফিরে পাবো কখনো ভেবেছিলে তুমি? সবই সৃষ্টিকর্তার ইচ্ছে গো। আপনি অনেক কষ্ট করেছেন, সৃষ্টিকর্তা সেই চেষ্টারই ফল দিচ্ছে। হ্যাঁ গো, সেই লোকটাকে সৃষ্টিকর্তাই পাঠিয়েছিলেন আমার জন্য, যিনি এই আশ্চর্য ফুলকপির বীজ দিয়েছেন আমাকে। এই ফুলকপি খেয়ে সবারই উপকার হচ্ছে, রোগ সেরে যাচ্ছে, মানুষের উপকারে কাজে আসতে পেরেছি, সেটাই খুশির ব্যাপার। খুশির মধ্যে একটা দুঃখের সংবাদ দিই। আমি খবর পেয়েছি রফিক ভাই নাকি খুব অসুস্থ।
কি বলছো রাবেয়া? আমি তো কিছুই জানি না। চলো আমরা রফিককে দেখে আসি, চলো। আমি ভাবছি অন্য জিনিস। কি ভাবছো? আমি ভাবছি আমাদের কাছে তো আরেকটাই ফুলকপি আছে, সেটা রফিক ভাইকে দিয়ে দেওয়া যায় না? রফিক ভাই খেয়ে তাহলে সুস্থ হয়ে যেত। তুমি ঠিকই বলেছ বউ। ঘরের উপকারেই যদি কাজে না আসি, পরের উপকার কি করে করব? শফিক সাহেব, শফিক সাহেব, বাড়িতে আছেন নাকি? জি ভাই, কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি মোরল সাহেবের কর্মচারী। মোরল সাহেব অনেকদিন ধইরা বাতের ব্যথায় আক্রান্ত। তিনি আপনার কাছ থেকে আপনার আশ্চর্য ফুলকপি কিনে নিতে চায়। কিন্তু আমার কাছে তো আর একটাই ফুলকপি আছে, সেইটাই বিক্রি করেন। মোরল সাহেব 3 গুণ দাম দিতে রাজি আছেন। আরে ভাইয়া, ভাবি, তোমরা? ভাই, তুই এত অসুস্থ, আমাকে কিছু জানাসনি তুই? লজ্জায় জানাইনি ভাই, কোন মুখে তোমার সামনে যাব? আমাকে মাফ করে দাও ভাইজান। তোমার বানানো সার আমি চুরি করে নিজের গাছে দিতাম, আর তোমার সারের বস্তার জায়গায় বিষের বস্তা রেখে দিতাম। অনেক অন্যায় করেছি তোমার। আমাকে মাফ করে দাও ভাইজান, আমাকে মাফ করে দাও। তুই আর ওসব নিয়ে ভাবিস না ভাই, আমি কিছু মনে রাখিনি। তুই চিন্তা করিস না, তুই একদম সুস্থ হয়ে যাবি। এই যে নে। ভাইজান, এ তো সেই ফুলকপি, তাই না? যা সব রোগের মহা ঔষধ। হ্যাঁ রে, তুই এটা খেলেই একদম সুস্থ হয়ে যাবি, আবার আগের মতো কাজ করতে পারবি। ভাইজান, আমার আরেকটা অনুরোধ ভাইজান, আমাকে আর একলা করে দিও না। আমি তোমাদের সাথেই থাকতে চাই ভাইজান। হ্যাঁ, তা তো অবশ্যই। আমরা সবাই এখন থেকে একসাথেই থাকবো, বুঝলি? তোর কোনো ভাবতে হবে না। হ্যাঁ ভাই, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে।